5 আগস্টের পর এক একটি অপকর্ম করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কখনো হিন্দু বৌদ্ধদের ওপর অত্যাচার, একের পর এক কুখ্যাত সন্ত্রাসীদের ঢালাও জেল মুক্তি, কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর আক্রমণ, কখনো বা আমাদের সন্ন্যাসীকে দেখুন এতদিন ধরে আটকে রেখে দিয়েছে। দেশ জুড়ে 71-এর স্মৃতি মুছে দেওয়ার অপচেষ্টা শেষ নয়। এটা কয়েকদিন আগে 32 নম্বর গুঁড়িয়ে পুড়িয়ে দেয়া। ভারত প্রতিবাদ জানিয়েছে সব ক্ষেত্রেই তীব্র ভাষায়, কিন্তু ভারতের মানুষ এবং বাংলাদেশের এক বড় সংখ্যক মানুষ সেটুকুতে খুশি হয়নি। ভারতের এই শুধু প্রতিবাদ দেখে খুশি হয়নি। তারা দাবি করেছে, কেন ভারত বাংলাদেশের এই অবৈধ সরকারকে তাদের এইসব অপকর্মের জন্য উচিত শিক্ষা দিচ্ছে না। বলা বাহুল্য, এই উচিত শিক্ষা মানে যুদ্ধ। যেমনভাবে 71-এ উচিত শিক্ষা দিয়ে 92,000 পাক সেনাকে পায়ের নিচে ফেলেছিল ভারত, পূর্ব পাকিস্তানকে তৈরি করেছিল বাংলাদেশ। এবারও তেমন শিক্ষার কথাই অনেকেরই কথা। অনেকে আবার সেটা করছেন না মোদি বলে। মোদির 56 ইঞ্চি বুকের ছাতি নিয়েও অনেকে অনেক প্রশ্ন তুলেছে। সেবার মানে 71-এ লেগেছিল ভারতীয় সেনার পাকিস্তানকে হারিয়ে দিতে মাত্র 9 দিন। এবার তো মানুষের কথা যে এবার পাকিস্তান নয় বাংলাদেশ, এবং 9 দিন নয়, বড়জোর 9 ঘন্টার মামলা। এই চ্যানেলে আমি বহুবার বলেছি এখনই যুদ্ধে যাওয়া উচিত নয়, এবং কেন উচিত নয় সেটাও বলেছি। কারণ সেটা বিশ্বে ভারতের ছবি যে শুধু খারাপ করতে পারে তাই নয়, অনেক অনভিপ্রেত সমস্যারও সৃষ্টি করতে পারে। তার মানে এই নয় যে ভারত শান্তিপ্রিয় যুদ্ধবিরোধী দেশ বলে যুদ্ধে যাবেই না, এমন নয়। তেমন পরিস্থিতি হলে ভারত যে ঘর মে ঘুষকে মারেঙ্গে সেটা করতেও দেরি করে না। তার প্রমাণ মিলেছে ইতিপূর্বে একবার নয়, 3বার কমপক্ষে। আর এই 3বারই নরেন্দ্র মোদীর আমলে। প্রথমে 2000 সালের জুন মাস মিয়ানমারের ভেতরে ভারতের 70 জন কমান্ডো সেনা ঢুকে 40 মিনিটের অপারেশনে গিয়ে 38 জন নাগা সন্ত্রাসীকে খতম করে ফিরে আসে। নিজেদের একটিও সেখানে ক্যাজুয়ালিটি হয়নি। দ্বিতীয় ঘটনা, সেটা ওই 2016 সালে 3 মাসের মধ্যেই আগের ঘটনা। পাক অধিকৃত কাশ্মীরের ভেতরে উরি সেক্টরে 28 এবং 29-এর যে মধ্যবর্তী রাত, সেই 28-29 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে ভারতীয় কমান্ডো সেনা ঢুকে তছনছ করে আসে সন্ত্রাসীদের একটা পুরো মডিউল। তৃতীয় সার্জিক্যাল স্ট্রাইক 26শে ফেব্রুয়ারি 2019-এ কাশ্মীরের বালাকোট সেক্টরে। এই 3টে ঘটনায় নরেন্দ্র মোদীর আমলে। মানে নরেন্দ্র মোদী যুদ্ধ চান না তার মানে এই নয় যে তিনি যুদ্ধে যাবেন না, কখনোই। পরিস্থিতি তেমন হলে তিনি অবশ্যই যাবেন, এবং সেই যুদ্ধ যতটা কম করা যায়। সার্জিক্যাল স্ট্রাইক তো ফুল প্লেজের যুদ্ধ নয়, কম করে সামান্য একটু দেখানো। সুতরাং প্রয়োজনে ঘর মেয়ে ঘুষকে মারতে মোদীর ভারত যে দ্বিধা করে না সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে মোদী অপেক্ষা করছিলেন। তার বড় কারণ, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন, তার সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলবেন মোদী, একটা সিদ্ধান্ত হবে এবং তারপরে সেই সিদ্ধান্ত মতো ব্যবস্থা হবে। তার জন্য অপেক্ষা করছিলেন মোদী। মোদীর এই স্ট্যান্ড যে একদম ঠিক ছিল সেটা এখন বোঝা যাচ্ছে। আমার এই চ্যানেলে আমিও বারবার বলেছি, ভারতের দিক থেকে এই যে অপেক্ষা, এটা খুবই যুক্তিযুক্ত। ভালো করে পাকতে দাও, এবং পাকলে তারপরে টুক করে সে নিজেই গড়ে পড়ে যাবে। একথাও যেমন বলেছি তেমনই আবার সেই লেনিনের কথা আছে না, লেনিন একবার বলেছিলেন যে পুঁজিবাদী অবস্থা যেমনই হোক না কেন, তার সে বাড়ি একেবারে জরাজীর্ণ হয়ে গেল, তাকে একটা ধাক্কা মারতে হয়।
ধাক্কা না দিলে বাড়িটা ওই জরাজীর্ণ অবস্থাতেও দাঁড়িয়ে থাকে অনেক দিন। তো এখানেও সেরকম ধাক্কাটা এইবার আসার সময় হয়েছে। একথা যেমন বলেছি তেমনই বলেছি, বাংলাদেশের চলমান সমস্যা মেটাতে ভারতকে বাদ দিয়ে কোনো সমাধান করলে চলবে না, ভারতের কথাই হবে শেষ কথা, এটাও বলেছি। ভারতকে অস্বীকার করে বা ভারতকে পাশ কাটিয়ে বাইপাস করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমেরিকা, তা সে ট্রাম্পের আমেরিকা হোক আর যাই হোক। যে সিদ্ধান্তই নিক না আমেরিকা, সেটা নেবে ভারতের স্ট্যান্ড পয়েন্ট মাথায় রেখে। গত 20শে জানুয়ারি ভারতের বিদেশ সচিব, বিদেশমন্ত্রী সদল বলে আমেরিকায় গিয়ে বিদায়ী বাইডেন প্রশাসন ও আগামী ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। জয়শঙ্কর স্বীকার করেছেন সে কথা। এমনকি বাইডেনের এনএসএ জ্যাক সুলিভান তার শেষ সফর করেছেন ভারতে এসে। সেখানেও মুখ্য বিষয় ছিল আলোচনার এই বাংলাদেশ। অর্থাৎ সিদ্ধান্ত আগেই হয়ে গেছে, পাকা হয়েই ছিল। তাতে আমেরিকার সরকারি সিলমোহর, সেই সিলমোহর পড়ল গতকাল। এই সিলমোহর দরকার ছিল এজন্য যে আমেরিকার সমর্থন ছাড়া, অন্তত তাদের একটা মতামত ছাড়া এত বড় ব্যাপারে ভারত এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়তে পারত, তার অবকাশ থাকত। দ্বিতীয় কারণ, বাংলাদেশের বর্তমান বিপর্যয়ের যে মূল পাপী সেটা হলো ওই আমেরিকা, ট্রাম্প নয়, তার পূর্বসূরি বাইডেন। সুতরাং তাদের পাপ স্খলনের সুযোগ পাওয়া উচিত। গতকালকের ভিডিওতে এ বিষয়ে আমি আলোচনা করেছি, যারা দেখেছেন তারা তো দেখেছেনই, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর সেটাই হলো গতকাল রাত্রে হোয়াইট হাউসের মোদি ট্রাম্প বৈঠকে যা বলেছিলাম ঠিক সেটাই হলো। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প সাহেব বলে দিলেন, অনগোয়িং বাংলাদেশ ক্রাইসিস উড বি হ্যান্ডেলড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান সংকট, চলমান সংকট, এই সংকট দেখাশোনা করবেন, হ্যান্ডেল করবেন, এটা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্প তার পরের যে বাক্যটি বললেন, আমরা কিন্তু ততটাই এর আগেও বলিনি। ভারতও অতটা বোধহয় চাইনি, মানে অতটা যে পাবে সেটা বুঝতে পারেনি। প্রেসিডেন্ট ট্রাম্প তারপরে কি বলেছেন জানেন? তারপরেই তিনি বলেছেন, আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি। আবার বলছি, তিনি বলেছেন আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি। খেয়াল করুন কথাটা, সহজ অর্থ হলো মোদি যেটা, আমি মোদির হাতেই বাংলাদেশকে ছেড়ে দিলাম। আমেরিকার ট্রাম্প সাহেব বললেন, মানে মোদি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, সেটাতেই ট্রাম্পের সায় থাকবে, আমেরিকার সায় থাকবে। একেবারে ব্ল্যাঙ্ক চেক দেয়া যাকে বলে তাই। এতে ট্রাম্পের দায়িত্ব চলে এলো অনেকটাই মোদির ঘাড়ে, বেড়ে গেল চাপ। এরপরে বাংলাদেশের সমস্যা যদি এভাবে চলতেই থাকে, মোদিকে জবাবদিহি করতে হবে। মোদিকে জবাবদিহি করতে হবে, বাংলাদেশের মানুষের কাছে জবাবদিহি করতে হবে না, সে দায় তার নেই। কিন্তু ভারতের মানুষের কাছে, ভারতের পার্লামেন্টের কাছে, ভারতের রাজনৈতিক নেতৃত্বের কাছে মোদিকে কিন্তু সেদিন তার যে এই দায় বর্তাবে এবং সেটা বলে দিতে হবে কেন তিনি করলেন, কি করলেন না। আর বাংলাদেশের মানুষ তো চাইছেনই, মানুষ কথা বলতে পারছে না, কিন্তু তারা চাইছেন যে মোদি বাঁচান তাদের। এখন দেখা যাক, দায়িত্ব তো পেলেন, কিন্তু কিভাবে এই সংকটের মোকাবিলা করবেন মোদি, কিভাবে সংকটের এই সমস্যা মেটাতে পারবেন, কি কি পথ খোলা আছে তার সামনে, সেটা দেখা যাক। প্রথমে এবার একটু সেই বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমে দেখা দরকার বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে নরেন্দ্র মোদী আলোচনায় বসে সংকট দূর করার কিছু করতে পারেন কি না। আমার মনে হয় এই লাইনটা, এই রাস্তাটা বন্ধ। অনেকেই বলতে পারেন এটা, তাহলে মানে কেন করতে পারেন না? কারণ মোদী প্রথম থেকেই ভারতের রাজনৈতিক নেতৃত্ব এবং আমেরিকাও, কারণ নইলে আমেরিকা ইউনুসকে ডাকতেও পারতেন না, ইউনুসকে কথাও বললেন না, কিচ্ছু বললেন না।
মানে আমেরিকাও ইউনূসের সঙ্গে সরকারের সঙ্গে কথা বলতে চায় না, আর ভারত তো বটেই। ভারত এতদিন পর্যন্ত একবার কেবল জাতিসংঘের কয়েক মাস আগে সেপ্টেম্বরে জাতিসংঘের যে অধিবেশন তার সাইড লাইনে তহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে কেবল কিছু কথা হয়েছিল সাইড লাইনে, মানে মানে ঔপচারিকভাবে নয়, আনুষ্ঠানিকভাবে নয়। সুতরাং আমাদেরকে এবারও যে ইউনূসের সঙ্গে মোদী সরকার আলোচনায় গিয়ে বসবেন তার সম্ভাবনাটা খুব কম। তবে একেবারে যে সেটা নেই তার কারণ, একেবারে যে সেটা নেই তা নয়, কারণ তার সঙ্গে কথা বলে মোদী তারপরে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, এগিয়ে যাওয়ার অর্থাৎ যা আমি কোনো কড়া ব্যবস্থা না নিয়ে ভালো মুখে আগে কথাবার্তাগুলো বলি, সেইটার জন্য তিনি কথা বলতেই পারেন। তবে সেটা সেই ব্যবস্থা নিশ্চয়ই বাংলাদেশের, কারণ আপনি দেখবেন যে কিছুদিন আগে মোদী প্রায় এক মাস পরে ইউনূস সরকারকে একটা নাকি পাঠিয়েছিলেন একটা নিউ ইয়ার্স গ্রিটিংস। এই রাষ্ট্রপ্রধানদের তরফ থেকে এক মাস পরে যায়, আমি এটা বিশ্বাস করি না, এটা কোনোদিন হয় না। কিন্তু সেটা সেই সময় বলেছিল ভারত থেকে, কিন্তু ঔপচারিকভাবে সেটা বলা হয়নি, সেটা বলেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে, তারা বলেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, এই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। তো তিনি বলেছিলেন কি, মোদী এক মাস পরে তাকে ইউনূসকে পাঠিয়েছেন যে নতুন বছরের শুভেচ্ছা, মেনে নিলাম না পাঠিয়েছে, যে এইবার ভাবুন যদি পাঠিয়ে থাকেন তাহলে কেন পাঠালেন এক মাস পরে? কারণ এমনও হতে পারে তার আগেই বাংলাদেশ নিয়ে যে সমস্ত ভার মোদির ঘাড়ে আসছে, নরেন্দ্র মোদীর ঘাড়ে, সেটা ততদিনে আমেরিকা তাকে বলে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে না হলেও বলে দিয়েছে, তিনি বুঝে গেছেন। তার ফলে একটা চ্যানেল ওপেন করবার জন্যে ইউনূসকে তিনি এক মাস পরে, মানে জানুয়ারির প্রায় শেষের মুখে এসে ইউনূসকে তিনি পাঠিয়ে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। তাহলে আমরা ধরে নিই মোদির সাথে ইউনূসের কিংবা মোদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ওদের পররাষ্ট্র উপদেষ্টা, তার সাথে একটা কথা হতেই পারে কিভাবে বাংলাদেশের বর্তমান সংকট দূর করা যায়, সেই আলোচনা হতেই পারে। তাহলে দেখতে হয় সংকট দূর করার আলোচনা করার আগে দেখতে হয় সংকটটা কি। সংকটটা আগে যদি না দেখা যায়, বোঝা যায়, তাহলে তো বোঝা যায় না যে কি আমাকে সমাধান করব। তাহলে দেখা যাক বাংলাদেশের সামনে সংকট কি এবং তার সমাধানের পথ কি কি হতে পারে। আশা করি সবাই মানবেন বাংলাদেশের কেন্দ্রীয় সংকট হলো এই ইউনূসের অনির্বাচিত একটি সরকারকে রেখে দেয়া, এবং সংকটটা হলো সেই তার সমাধানের পথ হলো সেই মানে অনির্বাচিত সরকারের বদলে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে। এবং আজকে যে বাংলাদেশের সামনে যে সংকটগুলো এসছে, যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটারও মূল কারণটা এইটা, এই ইউনূস সরকার, তাদের ব্যর্থতা এবং তাদের এক পেশে শাসন কার্য চালানো, এটাই হচ্ছে তাদের তার জন্যই আজকে এই সংকটের তৈরি। আর ভাবুন না, যদি শেখ হাসিনা ভারতে চলে আসার পর যদি ইউনূস সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যবস্থাটা নিতেন আগে, তাহলে তো আজ তার বিরুদ্ধে এই ধরনের জিনিসগুলো আসতো না। কিন্তু তিনি করলেন কি, তিনি চলে গেলেন জামাতের কোলে, পাকিস্তানের কোলে, তাদের মুখ চেয়ে যা করবার তাই করছেন। এবং দেশের মধ্যে হাসিনা যদি ফ্যাসিস্ট হন 10%, ইউনূস হয়ে গেছে 90% ফ্যাসিস্ট এই সরকার। তো কেন্দ্রীয় সংকট হলো এই ইউনূস সরকার। আর এর সমাধানটা কি হলো? সমাধানের পথ হলো এই সরকারকে বিদায় দিয়ে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা, এবং এটা হলেই দেশের যে মূল সমস্যা সেগুলো দূর হবে, এবং সেটা যত শীঘ্র করা যাবে ততই মঙ্গল। আজ এই মুহূর্তে দেশ জুড়ে যে আইন শৃঙ্খলার অবনতি, বিরোধীদের উপর সরকারি মদতে আক্রমণ, অপারেশন ডেভিল হান্ট, রাজনৈতিক কারণে যথেচ্ছ গ্রেপ্তার ও বিনা বিচারে আটক, সংবাদপত্রের মুখ টিপে ধরা, আওয়ামী লীগ ও তার সহযোগীদের নিষিদ্ধ করে
নির্বাচন থেকে বাদ দিয়ে দেয়া, গণতান্ত্রিক ব্যবস্থাকে হাইজ্যাক করা, এই সবের যে চেষ্টা চলছে বাংলাদেশ জুড়ে, তার মূলেও আছে দেশের এই বর্তমান অনির্বাচিত অবৈধ ইউনূস সরকার। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে টালবাহানা করছে এই সরকার স্বয়ং। আজ বলছে এক কথা, কাল বলছে অন্য কথা। এই মুহূর্তে বলছে এক কথা, পর মুহূর্তে কথা ঘুরিয়ে নিচ্ছে। কখনো বলছে এটা মেটিকুলাসলি একটা এই আন্দোলন তৈরি হয়েছিল, বিপ্লব, আবার কখনো বলছে এটা স্বতঃস্ফূর্ত। আমিও জানতাম না, ঠিক আছে। সুতরাং এই সরকারকে এবং ইউনূসকে সেই সরকারের মাথায় রেখে সংকট সমাধান করা এক প্রকার অসম্ভব। যদিও তাহলে এইবার ধরা যাক তাহলে কিভাবে এই সংকট থেকে সমাধানটা করতে হবে। যদিও প্রথমে একটা সুযোগ দেওয়া যেতেই পারে, আগে বলেছি, সেটা হলো ভারতের পক্ষ থেকে অবিলম্বে বার্তা পাঠিয়ে কয়েকটি বিষয় স্পষ্টকরণ করা এবং চাওয়া যেতে পারে এবং নির্দেশ দেওয়া যেতে পারে যে অবিলম্বে বিরোধীদের ওপর আক্রমণ বন্ধ করো, ডেভিল্যান্ড অপারেশন বন্ধ করো, অন্তর্বর্তী সরকার, এই সরকার তোমরা পদত্যাগ করো ও দেশে রাষ্ট্রপতির শাসন জারি করো কিংবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করো। এবং সেই সরকার মানে রাষ্ট্রপতির শাসনেও হতে পারে, কেয়ারটেকার সরকারের অধীনেও হতে পারে, জাতীয় সরকার যেটা ঠিক করো সেগুলো পরে দেখা যাবে। তাদের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার এবং অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা। সেই নির্বাচনে জিতবে যারা, তারা আসবে ক্ষমতায়, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন হবে। ধরা যাক ইউনূস সরকার রাজি হলো না এসব নির্দেশ মানতে। সেই সম্ভাবনা খুব একটা যে কম তা কিন্তু নয়, যথেষ্টই আছে সম্ভাবনা। কারণ যে সুইসাইড করবে ভাবে তাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় না, সে একদিন না একদিন সুইসাইড করেই। সুতরাং ইউনূস সুইসাইড করতে এসছে, উনি সুইসাইড স্কোয়াডে এসছেন, যা খুশি তাই করছেন, ওনার নিজেরও ভয় নেই, দেশের লোকেরও প্রাণের মায়া, দেশের লোকেরও চিন্তা নেই। সুতরাং দেশের লোকের চিন্তা না করেই তিনি যা করবার করছেন, সেই সম্ভাবনা খুব একটা। সুতরাং তিনি নাও মানতে পারেন কথা। আবার এমনও হতে পারে ইউনূস রাজি হলেন, তার সাঙ্গপাঙ্গরা এবং জামাত ও অন্য ধর্মীয় দলগুলো তারা রাজি হলো না। বিএনপি কি করতে পারে, বিএনপির কথাটা একটু বলি, কারণ তাদের সামনে তারা কিন্তু রাজি হতে পারে, কারণ তাদের সামনে কোনো বিকল্প পথ, কোনো বেটার অল্টারনেটিভ এই মুহূর্তে নেই। কারণ তারাও এক এক রকম সময় এক এক রকম কথা বলতে বাধ্য হচ্ছে। কারণ ভাবছে যদি জিতি আমরা দেরি করলে হেরে যাব, আবার ভাবছি যদি এক্ষুনি ভোট হয় তাহলে এই সমস্যা হতে পারে, কারণ এই সরকার সব দখল করে নিতে পারে। সুতরাং অনেক কিছু ব্যাপার তারাও আজ বলছে এক কথা, কাল বলছে আর এক কথা। কিছু নাটক তারাও করবে, কারণ ভারতের কথা কেন শুনবো? কারণ ওই যে ভোট তো দেবে সেখানকার বাংলাদেশের মানুষ, তাদের ভোট নেওয়ার জন্য আবার ভারত বিরোধী কথা বলতে হবে অন্তত এই মুহূর্তে। প্রসঙ্গত বলি, যেভাবেই সংকটের সমাধান হোক সেটা পরে আসছে, কিন্তু তাহলেও ভারতের মানুষ, ভারত সরকারকে, ভারতের মানুষকে কিন্তু চিন্তা করতে হবে ভারতের সাথে, ভারতের মানুষের সাথে বাংলাদেশের মানুষের যে আত্মিক যোগাযোগ এবং সম্পর্ক, সেই সম্পর্কের উন্নতি করা, সেই উন্নতি করাগুলো কথা সেটা অনেক পরের ব্যাপার, তা নিয়ে পরে এক সময় কোনো এপিসোড করা যেতেই পারে। কিন্তু আজকে বলছি যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে অন্তত সেটা যখন তখন বিএনপি তারা কিন্তু বলবে যে গ্যালারি শো দেওয়ার জন্যে ভারত বিরোধী কথাবার্তা বলতেই পারে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু রাজি হবে। ইউনূস স্বেচ্ছায় গদি ছাড়তে না চাইলে আর কি হতে পারে? সেনাবাহিনীর সহায়তায় রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে, অর্থাৎ সেনাবাহিনীকে ইউনূস সরকারের পেছনে নয়, পূর্ণভাবে রাষ্ট্রপতির পেছনে এসে দাঁড়াতে হবে। এই সরকারকে, ওখানকার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি এই সরকারকে, ইউনূস সরকারকে বাতিল করবেন, এরা যদি পদত্যাগ না করে বাতিল করবেন, এবং জাতীয় সরকার বা কেয়ারটেকার সরকার বা অন্য কোনো বিকল্প সরকার তার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে তাকে। আমি শুনেছি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, ভারতের শাসনে রাষ্ট্রপতির শাসন কেন্দ্রে হতে পারে না, কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো রাজ্য নেই, ওটা ইউনিটারি ফেডারেল গভর্নমেন্ট নয়, সুতরাং ওখানে রাষ্ট্রপতির অধীনেও কোনো রাষ্ট্রপতির শাসন জারি করে, এমার্জেন্সি জারি করে তিনি সেখানে শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নিতে পারেন এবং নিজের হাতে তুলে নিয়ে তিনি দেশ চালাতে পারেন, নির্বাচনের ব্যবস্থা করতে পারেন। তাহলে
এই বিকল্প সরকার যেটাই হোক না কেন, সেই সরকার আওয়ামী লীগ নেতৃত্বকে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। দ্রুত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, তার দিকে এগিয়ে যাবে দেশ। সেনাবাহিনী কি মানবে? বাংলাদেশের সেনাবাহিনী ভারতের এই বার্তা? আমি বলছি মানবে, মানতে বাধ্য হবে। আমেরিকার ভয়ে পাকিস্তান চুপ হয়ে যাবে তখন? ভিখারির আবার অত জোর কিসের? হ্যাঁ, আমেরিকার ভয়ে পাকিস্তান চুপ হয়ে যাবে, চীনও এগোবে না। শুনে রাখুন, কারণ চীন এইসব ক্ষেত্রে এগোয় না। ও 1971 সালেও বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়নি। আজকে যে পাকিস্তানের সাথে তালিবানের বেঁধেছে, চীন কি এসছে পাকিস্তানের পাশে? আসেনি। চীন এগুলো খুব ভালো বোঝে, এই লাইনটা। আর সব থেকে বড় কথা হচ্ছে চীন কেন এগোবে না, তার কারণ হচ্ছে চীনের সামনে তিব্বত নিয়ে আবার বড় বিপদ এসে হাজির হয়েছে। এই ট্রাম্প সাহেব 2016 সালে তিব্বতকে দালাই লামার হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা কার্যকর করে যে ছাড়বেন এবার, সেটা বুঝিয়ে দিয়েছেন তার চীনের বিরোধী একের পর এক কাজ দিয়ে। ভারতকে পাশে নিয়ে, জাপানকে পাশে নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার তাইওয়ানকে নিয়ে, দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ দেশ চীনের বিরুদ্ধে, ভিয়েতনাম সমেত অনেক দেশ, তাদের সঙ্গে কেবল চীনের পাশে আছে কে? উত্তর কোরিয়া। এবং উত্তর কোরিয়াও কিন্তু এগিয়ে আসবে না, কারণ তাদের মধ্যে নিজেদের মধ্যে আবার খটাখটি আছে কিন্তু। সুতরাং এই সমস্ত দেশকে সঙ্গে নিয়ে সবার উপর রাশিয়ার সঙ্গেও সদ্ভাব আছে করে নিচ্ছেন ট্রাম্প সাহেব পুতিনের সাথে। সুতরাং সব মিলিয়ে এই সমবেত চাপ পড়বে কিন্তু এরপরে চীনের ওপর, এবং সেটা সামলাতে জেরবার হবে চীন নিচে। সে বাংলাদেশ উচ্ছন্নে গেলেও তাই চীন আর নাক গলাবে না। আর পাকিস্তানের যে সেনা, মোল্লা সেনা, তাদের ক্ষমতা নেই দাঁড়াবে বাংলাদেশের পাশে এসে। বাংলাদেশের ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি, যারা একটু ওই ঘাই মারছেন, এখন ঘাই বলে না, পুকুরে মাছের ঘাই মারা, তারা মাঝে মাঝে একটু ঘাই মারছেন। তো ওই ফয়জুর রহমান অ্যান্ড কোম্পানি একটু ওই ঘাই মারবেন, একটু হইচই করতে পারেন, অবশ্য লাভ হবে না। তাদের থামাতে ভারতের সেনার বেশি কিছু করতে হবে না। বেশি লাফাতে গেলে তারা তাদের নিজেদের সতীর্থদের হাতেই শহীদ হয়ে যাবে। সেনার মধ্যে গোষ্ঠী সংঘর্ষ হবে। গত 6 মাস ফাঁকা মাঠে খেলেছে ইউনূস এবং তার কোম্পানি। বিপক্ষ বলে কিছু ছিল না। এবার বুঝবে কত ধানে কত চাল। আমি আগে বহুবার বলেছি, মার্চ ডেডলাইন, মার্চের মধ্যেই সংকট মুক্ত হবে বাংলাদেশ। কি মনে হচ্ছে আপনার? মার্চ অব্দি যেতে হবে নাকি তার আগেই? তার আগেও হতে পারে, কিন্তু আমার ডেডলাইন হচ্ছে 31 মার্চ। তার মধ্যেই ইউনূস বিদায়, ইউনূস হবে ভাগ, আর তার সমন্বয়ক উপদেষ্টারা, তাদের খোঁজ পাওয়া যাবে না। তারাও ভাগবে, আর যারা ভাগবে না তাদের জায়গা হবে যেখানে তাদের জায়গা হওয়া উচিত। কোন জায়গায় তাদের জায়গা হওয়া উচিত সেটা এইবার বলুন। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই ইউনূসকে ফ্রান্সে এখন ঢুকতে দেয়া হবে কি হবে না সেটাও দেখে নেবেন। আমার কাছে পরিষ্কার যে একটা সূত্র থেকে খবর পেয়েছি যে বাংলাদেশের যে এই যে সমন্বয়ক উপদেষ্টারা, এরা যেসব কর্ম করছেন, তাদের মাথা হচ্ছেন ইউনূস। তিনি কিন্তু এরপরে ফ্রান্সে গিয়ে তিনি কিন্তু সুযোগ পাবেন না সেখানে থাকার। আর তার সাথে সাথে আর একজনেরও ফ্রান্স থেকে চলে যাওয়ার অসময় হয়ে এসছে, তার সম্পর্ক কথা হয়েছে এবং তিনিও বিদায় নেবেন। সে হচ্ছে দি গ্রেট পিনাকি ভট্টাচার্য, যিনি ওখানে বসে ভারতের এবং বাংলাদেশের, পিনাকি ভট্টাচার্য কিন্তু বলে রাখলাম এক সময় কমিউনিস্ট নেতা, এক সময় আওয়ামী লীগের সাথেও যুক্ত ছিলেন, তারপরে এখন হচ্ছেন জামাতের তিনি মধ্যমণি, কিন্তু জামাত তাকে বিশ্বাস করে না, তাকে কিন্তু ডেকে নিয়ে আসেনি বাংলাদেশে এই ঘটনার এই নতুন সরকারের আমলে। তাকে বাংলাদেশের ওরাও চেনে, যার জন্যে তিনি চেয়েছেন বাংলাদেশকে খতম করবার। তার জন্যে আজকে নানা রকম এই যে 32 ভাঙাভাঙির তো মাথা তো তিনি,
তো এই সবগুলো ভারতীয় জনের, ভারতের বিরুদ্ধে তিনি কি করছেন সেটাও ভারতের অজানা নয়। এরা সবাই কিন্তু বিপদে পড়তে চলেছে।